সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানিয়ে দিয়েছি সংবাদ শিরোনাম। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব। আরও জানাবো, দিল্লি থেকে 20 দেশের রাষ্ট্রদূত কয়েকদিনের মধ্যেই ঢাকায় আসছেন বললেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ আপনাদের জানাবো, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আজ রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার আন্দোলনে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করার অঙ্গীকার ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছেন পতিত স্বৈরাচারের শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবে তার সরকার। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। তিনি বলেছেন, জুলাই আগস্ট বিপ্লবের প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজ বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 8 আগস্ট নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। 15 নভেম্বর অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্ণ হয়। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় 1,500 ছাত্র শ্রমিক জনতার শহীদ মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সাথে জোগাড় করেছে। এই বিপ্লবে আহত হয়েছে 19,931 জন। আহতদের জন্য ঢাকায় 13টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই তালিকায় আরো নতুন নতুন শহীদের তথ্য যোগ হয়েছে যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিন অতিক্রম করার কথা উল্লেখ করে ডাক্তার ইউনূস বলেন, আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানে এটি সফল হয়েছে। ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেন, কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরের সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময়ে আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা 1,600 গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা 3,500 ছড়িয়ে যাবে। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন, এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হয়ে যেতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেয়। গত 15 বছরের গুমের মর্মান্তিক বিবরণ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গুম কমিশন সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। জুলাই আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরের দেওয়ালে দেওয়ালে তাদের মনের কথা লিখেছে। তাদের আগে যারা গুমের শিকার হয়েছে প্রতিটি গোপন আস্তানার দেওয়ালে দেওয়ালে তারা লিখে গেছেন তাদের কর্মের মর্মস্পর্শী বিবরণ। তাদের এসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে। এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই। অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যে বাহিনীই হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতে বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এই ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে। মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক সম্প্রতি বাংলাদেশে সফর করেছেন। জাতিসংঘ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্ত আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারা আমাদেরকে তাদের রিপোর্ট হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। অতীতের গুমের ঘটনাগুলো তদন্ত কাজেও আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চলেছি। মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তাদের জন্য জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আমরা এই প্রস্তাব গ্রহণ করেছি। দিল্লি থেকে 20 দেশের রাষ্ট্রদূত কয়েকদিনের মধ্যেই ঢাকায় আসছেন বললেন প্রধান উপদেষ্টা। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস। ভাষণে বিশেষ এক সংকটময় রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং এরপর পরিস্থিতির উত্তরণে নেওয়া সরকার বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব নেতাদের ধন্যবাদ জানান ডাক্তার মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের এই সংকটময় সময়ে তারা প্রায় সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি যখন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিই, সেই সময় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ইতালি, হল্যান্ড, জাতিসংঘের মহাসচিব সহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয়। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন। নেপাল, মালদ্বীপ, পাকিস্তান সহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গেও আমার বৈঠক হয়েছে, যেখানে আমি সার্ককে পুনর্জীবী করার কথা বলেছি। দেশে ফিরে আসার পর ওই সব দেশের রাষ্ট্রদূতেরা স্বতঃপ্রবৃত্ত হয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের সরকার প্রধানকে অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গেছেন বলে ভাষণে উল্লেখ করেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। এইসব রাষ্ট্রদূত সম্পর্ক
নতুনভাবে বাংলাদেশের জন্য সহায়তার নতুন ছক তৈরি করার কাজ শুরু করেছেন জানিয়ে তিনি বলেন, যেসব রাষ্ট্রদূত দিল্লিতে অফিস করেন তাদের দিল্লি থেকে এসে দেখা করে গেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের 20টি দেশের 20 জন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন। 7 দেশের 7 রাষ্ট্রদূত ঢাকায় আছেন। দিল্লি থেকে একসঙ্গে 20 জন রাষ্ট্রদূত সহ মোট 27 রাষ্ট্রের রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন। আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের 27 জন রাষ্ট্রদূত একত্রে হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দিল্লি থেকে এই বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য আসেননি। এবার এটি করার পেছনে আছে ইউর সমর্থন করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা করে তোলা। এছাড়া ইতিমধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, তুরস্ক, রাশিয়া, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, লিবিয়া সহ অনেক দেশের রাষ্ট্রদূত তার সঙ্গে দেখা করে গেছেন বলে জানান প্রধান উপদেষ্টা। এসব রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় নানা সহযোগিতা সহ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও পাওয়া যাবে। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। তবে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। আজ রোববার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথাগুলো বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে এই ভাষণ দেন। তার এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে মাত্র, এটি আর থামবে না। কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটি নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে। ভাষণের শুরুতেই মুক্তিযুদ্ধের লাখ লাখ শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে সশস্ত্র সালাম এবং গভীর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে স্মরণ করেন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, চোখের দৃষ্টি হারিয়েছেন, যাদের 9 দফা নিয়ে দাঁড়িয়েছেন, যারা 1 দফা নিয়ে দাঁড়িয়েছেন এবং যারা দেশকে এক হিংস্র স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছেন তাদের। অন্তর্বর্তী সরকারের প্রথম 100 দিন অতিক্রম করার কথা উল্লেখ করে ডাক্তার ইউনূস বলেন, তাদের এক কঠিন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে। পুলিশ প্রশাসনও এই সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে সবাই মিলে পুনর্গঠন করতে হচ্ছে। ডাক্তার মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানালেন, আমরা মনে করি না যে একটি নির্বাচন কমিশন গঠন করে দিলে নির্বাচনের আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদের এই ম্যান্ডেট দিয়েছেন। প্রতি শহীদ পরিবারকে 30 লাখ টাকা দেওয়া হচ্ছে। গণ অভ্যুত্থানের সব শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সব আহত শিক্ষার্থী, শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে 30 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। যাদের বুলেটের আঘাতে দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে এবং যাদের প্রয়োজন তাদের সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। জুলাই অভ্যুত্থানের কোনো শহীদ এবং আহত ছাত্র শ্রমিক চিকিৎসা সেবা ও পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না, এটি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। এই গণ অভ্যুত্থানের শহীদের স্মৃতি ধরে রাখতে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বেশ পাকাপোক্তভাবে তাদের এই কাজ শুরু করেছে। ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতার শিকার হয়েছেন, কিন্তু এটা নিয়ে যেসব প্রচারণ হয়েছে তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত। প্রধান উপদেষ্টা বলেন, শুধু হিন্দু সম্প্রদায় নয়, দেশের কোনো মানুষই যাতে কোনো রকম সহিংসতার শিকার না হয় সেজন্য যথাসাধ্য চেষ্টা করেছেন এবং সবসময় সেই চেষ্টা করতেই থাকবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার আপডেট বাংলা সংবাদ। পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানান আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।